মানুষের অধিকার আদায়ের সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি। একই সাথে সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন করছি। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আজকের এই আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত বক্তাগণ বক্তব্য উপস্থাপন করেছেন। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে, ইতিহাসের পাতাতন থেকে এবং আইনগত জায়গা থেকে কেন গণপরিষদ নির্বাচনই জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র পথ, বাংলাদেশের সকল সাংবিধানিক সংকটকে দূরীকরণে, নতুন শাসনতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে আমরা উত্তরণ করতে পারি সে বিষয়ে আমার পূর্ববর্তী বক্তাগণ বক্তব্য রেখেছেন। আমি একটু ঐক্যমত্য কমিশনের বিষয়ে শুরু করব। জাতীয় ঐক্যমত্য কমিশন অনেকগুলো সংস্কার কমিশনের সমষ্টি। সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর থেকে প্রস্তাবনা নিয়েছে। প্রথম দফার প্রস্তাবনায় অনেকগুলো বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে। দ্বিতীয় ধাপের বৈঠকে 20টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সেই বিষয়গুলোতে সিদ্ধান্তও জানিয়েছেন। আমরা যখন ঐক্যমত্য কমিশনে দ্বিতীয় দফার বৈঠকগুলো শুরু করি, সংস্কার প্রস্তাবনাগুলো কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেই জায়গা থেকে যেন সংস্কার প্রস্তাবনাগুলো গ্রহণ করা হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতৈক্য তৈরি হয়, সে ব্যাপারে কমিশনের তরফ থেকে আমরা একটা জোর প্রচেষ্টা লক্ষ্য করেছি। কিন্তু ঠিক যখনই সংস্কারের প্রস্তাবনাগুলোকে বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা উত্থাপিত হলো, সংস্কার কমিশন তাদের যেন চাপে পড়ে তারা প্রায় বিয়োগান হয়ে গেছে। শেষ দিনের আলোচনাতে উপস্থিত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা সকলে ঐক্যমত্য কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যেন আলোচনা করা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সরকার ঐক্যমত্য কমিশন একটি বা দুইটি পক্ষের সঙ্গে বসে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই পরিস্থিতি যাতে তৈরি করা না হয় সে ব্যাপারে আমরা সেখানে কথা বলেছি। ঐক্যমত্য কমিশন আমাদের আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাস্তবায়নের পথ নিয়ে আলোচনা করা হবে। কিন্তু একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। 2 সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ঐক্যমত্য কমিশন এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাস্তবায়নের পথ নিয়ে কোনো আলোচনায় বসেন নাই। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আমরা জুলাই ঘোষণাপত্র পেয়েছি, একটা অপূর্ণাঙ্গ ডকুমেন্ট। সেই জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবনার মধ্যে বলা হলো আয়োজিত নির্বাচনে নির্বাচিত সংসদের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে। যে ঘোষণাপত্র পাঠ করছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস একই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের তিনি সভাপতি। আমরা যখন সংস্কারের বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয় নিয়ে আলোচনার দাবি করছি, সেই বিষয়টি নিয়ে কমিশন আমাদের সঙ্গে বসবে বলে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন। জুলাই সনদের এখনো ফাইনাল ড্রাফট আমাদের কাছে এসে উপস্থিত হয় নাই। ঠিক সেই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। সংস্কারকৃত সংবিধানে শব্দবন্ধ ব্যবহার করা রাজনৈতিকভাবে যারা নতুন সংবিধান চায় না তাদের পারপাসকে সার্ভ করে। আমরা নতুন সংবিধান চেয়েছি, সেই দাবিতে আমরা সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। আমাদের এই 30 দিনের পদযাত্রায় বাংলাদেশের প্রান্তে প্রান্তে সাধারণ মানুষেরা নতুন সংবিধানের কথা শুনেছেন, নতুন সংবিধানের প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। আমরা যদি ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোর দিকে একটু তাকাই,
খেয়াল করে দেখেন সংবিধানের মূলনীতি, সংবিধান সংশোধনের প্রক্রিয়া, সংবিধানের 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশনার নিয়োগ, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা, প্রধান বিচারপতি নিয়োগের ফর্মুলা, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, হাইকোর্টের শাখা বিভাগীয় শহরগুলোতে স্থাপন করা, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে তার সভাপতিত্ব কারা করবেন, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান, এতগুলো প্রস্তাবনা। এই প্রত্যেকটা প্রস্তাবনা সংবিধান সংশোধন বা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়। এই এতগুলো কথা আমরা বলেছি। বিদ্যমান সংবিধানে যতগুলো আর্টিকেল রয়েছে এই বিষয়গুলোতে যে সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, তাতে করে যদি এই সংবিধান শুধু সংশোধনে নিয়ে আসা হয়, অর্ধেকের বেশি সংবিধান তার যত আর এক্সিস্টিং থাকে না। যারা বিদ্যমান সংবিধানকে সংশোধনের কথা বলছেন, নতুন সংবিধানের আলোচনাকে পাশ কাটিয়ে, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান। ঐক্যমত্য পরিষদ সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছে। এই বিষয়গুলো এই সংবিধানে সংশোধনের মতো করে বসিয়ে একটা ড্রাফট করে দেখেন যে বর্তমান সংবিধানের আর কিছু অবশিষ্ট থাকে কিনা। আমরা বারবার এই কথা বলেছি। আমাদেরকে বলা হয় যে শুধুমাত্র স্বাধীনতার মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবি প্রাসঙ্গিক হতে পারে। অত্যন্ত ভুল কথা। যখন নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়, রাষ্ট্র কাঠামোতে পরিবর্তনের আকাঙ্ক্ষা জোরদার হয়, শাসনতান্ত্রিক ব্যবস্থার যখন মানুষ পরিবর্তন চায়, ঠিক সেই সময় নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়। বাংলাদেশে তাই হয়েছে। যদি তাই না হতো তাহলে প্রধানমন্ত্রী, সংসদ, বিচারপতি, সংবিধান, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন এমন কোন জায়গা নেই যে জায়গাটাতে আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে না নাই সে ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ আমাদের কাছে নাই। রাজনৈতিক দলগুলো সকলে এই বিষয়টাতে অন্তত একমত হয়েছে যে এই সংবিধানে চলবে না, সংস্কার করতে হবে। আমরা বুঝছি। আপনারা হিসাব করে দেখেন এই সংবিধানের আর কতটুকু এই সরকারের সময়টাতে এই কার্যকর আছে। আমাদের বক্তারা এই কথা খুব স্পষ্ট করে বলে গেছেন যে সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধানের 106 দিয়ে এসেছেন, সংবিধানের 106 দিয়ে এই সরকারের বিদায় দেওয়ার সুযোগ কতটুকু আছে আইনগতভাবে, সে ব্যাপারে রাজনৈতিক মহলে আইনজ্ঞদের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং গবেষণার দাবি রাখে। আমরা বারবার এই কথাটা বলেছি। আমাদের হাজারো ভাই শহীদ হয়েছেন, আমাদের হাজারো ভাই পঙ্গু হয়েছেন। আমরা আন্দোলন করেছি, আমরা নতুন বাংলাদেশ চেয়েছি। সেই বাংলাদেশের কথা আমাদের তরুণেরা তারা রাস্তার পাশের ওয়ালে ওয়ালে বাংলাদেশ 2.0 লিখে নতুন বাংলাদেশের বার্তা তারা দিয়েছেন। নতুন বাংলাদেশের বার্তায়, নতুন বাংলাদেশের স্বপ্নে, নতুন শাসনতান্ত্রিক ব্যবস্থার স্বপ্নে, নতুন বন্দোবস্তের ক্ষেত্রে নতুন প্রজন্মের সঙ্গে কেউ গাদ্দারি করবেন না। আমরা রাজপথে আন্দোলন করে করে নিজেদেরকে গড়ে তুলেছি। আমরা নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন চেয়েছি। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। বন্ধুগণ আমার, বর্তমান বাংলাদেশ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। অনেকে বলবেন
যে কেন নতুন সংবিধান, এই সংবিধানটাকে সংশোধনী করে তো কাজটা চালিয়ে নেওয়া যায়। করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। বন্ধুগণ আমার, বর্তমান বাংলাদেশ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। অনেকে বলবেন যে কেন নতুন সংবিধান, এই সংবিধানটাকে সংশোধনী করে তো কাজটা চালিয়ে নেওয়া যায়। আমাদের পূর্বেকার অভিজ্ঞতা খুবই খারাপ। আমাদের এই সংবিধান অনেকবার কাটাছাড়া হয়েছে, সংশোধনী হয়েছে, পার্লামেন্টের টু-থার্ড মেজরিটি নিয়েই হয়েছে, এবং তারপরে যখন সেটা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টের 2 জন বিচারপতি 3 জন বিচারপতি মিলে ওই সংশোধনীগুলোকে বাতিল করে দিয়েছে। অর্থাৎ আমরা যে বিষয়গুলোতে প্রাথমিকভাবে ঐক্যবদ্ধ এসেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, ঐক্যবদ্ধ কমিশন যে ডিসিশনগুলো দিয়েছে, সেগুলোকে টেকসই ভাবে পেতে হলে নতুন সংবিধানের আর কোনো বিকল্প নাই। একটা কথা আমাদেরকে বারবার মনে রাখতে হবে, রিফরমেশন এবং অ্যামেন্ডমেন্ট এই দুটা জিনিসের মধ্যে বেসিক পার্থক্যের জায়গা রয়েছে। আমরা যখন অ্যামেন্ডমেন্টের কথা শুনি, সংশোধনের কথা শুনি, সংশোধনী হলো এমন একটা প্রক্রিয়া, অ্যামেন্ডমেন্ট এমন একটা প্রক্রিয়া যেখানে ভিত্তিমূলকে ঠিক রেখে কাজ চালিয়ে নেওয়া হয়। আর রিফরমেশন সংস্কার এমন একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে ভিত্তিমূলকে পরিবর্তন করে নতুন ভিত্তিমূলের ভিতর দিয়ে নতুন ভাবে রাষ্ট্র কাঠামোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা স্পষ্ট করে বলছি, the workers of 24 they sacrificed their life for reformation, not for amendment. আমাদের শহীদরা বাংলাদেশের গুণগত সংস্কারের দাবিতেই তারা জীবন দিয়েছেন। বাংলাদেশে কাটা ছেঁড়া সংশোধনী করে বাংলাদেশকে আগের ব্যবস্থার মধ্যে রেখে ফ্যাসিবাদী ব্যবস্থাকে সামনের দিকে টেনে নিয়ে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আবার রক্তের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমাদের শহীদরা জীবন দেয় নাই। অতএব আপনি আইনগতভাবে ভাবুন, রাজনৈতিক বৈধতার দিক দিয়ে ভাবুন, ইতিহাসের পথ থেকে ভেবে নিন। বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে, এই বাস্তবতাকে পাশ কাটিয়ে কেউ যাবেন না। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমরা বয়সে ছোট, কিন্তু আমরা যা সেন্স করতে পারছি সেটা আপনারাও নিশ্চয়ই সেন্স করতে পারেন। কিন্তু আপনাদেরকে পুরনো এস্টাবলিশমেন্ট আপনাদেরকে বাধাগ্রস্ত করে, পুরনো এস্টাবলিশমেন্টের শিকড় ভেঙে ফেলে নতুন প্রজন্মের যে দাবি, গণপরিষদ নির্বাচনের সঙ্গে একাত্ম হওয়ার জন্য বাংলাদেশের নিষ্পাপ সকল রাজনৈতিক দলের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখছি। একই সাথে আরেকটা কথা আমাদেরকে বলতে হয়, মূলত একটা আইডিয়াল সিচুয়েশনে কি হয়, যেখানে মানুষেরা জীবন দেন, গণঅভ্যুত্থান করেন, বিপ্লব করেন, তারপরে সেখানে একটা গণপরিষদ হয়, সেই গণপরিষদের মধ্য দিয়ে সংবিধানটা ঠিক হয়, এবং তারপরে সংসদ পার্লামেন্টের মতো নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা শুরু হয়। আমরা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলি, অনেকে সংসদ নির্বাচনের ব্যাপারে আমরা সেটাকে পিছিয়ে দিতে চাই, আমরা সেটাকে ডিলে করতে চাই, এই ধরনের বক্তব্য বাজারে নিয়ে আসেন। আমরা এই সমাধানের কথাও বলছি, যদি আপনাদের কাছে মনে হয় পূর্বনার্থে গণপরিষদ নির্বাচন সেটা বাংলাদেশে অনেকের ক্ষমতার জন্য নানা ধরনের বাধাগ্রস্ততা তৈরি করতে পারে, অনেক ধরনের আশঙ্কা তৈরি করতে পারে বলে যারা মনে করেন, আদতে তার কোনো কিছুই হবে না, বাংলাদেশকে নতুন দিকে অগ্রসর হবে, তাদের কাছে আমাদের প্রস্তাবনা এইও থাকবে যে নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিরা একই সাথে তারা গণপরিষদের সদস্য এবং সংসদের সদস্য হিসেবে তারা ফাংশন করবে, তারা সংবিধান নতুন করে প্রণয়ন করবে, তারা সরকার পরিচালনা করবে।
নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তীকালীন সময়ে সরকার ফেব্রুয়ারি মাসের কথা বলেছে। আমাদের তো কোনো আপত্তি নেই, নির্বাচন যে কোনো সময় আয়োজিত হতে পারে, কিন্তু এই যে নির্বাচন সামনে অনুষ্ঠিত হচ্ছে সে নির্বাচন যেন বাংলাদেশের পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার নির্বাচন না হয়। সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন নতুন ব্যবস্থার ভিত্তিতে সে নির্বাচন আয়োজন করতে হবে। আমরা দেখেছি হাসিনার সময়কাল 14-18-24 সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে বাংলাদেশের মানুষের উপরে একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে, রাতের মতো নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে সাংবিধানিক কন্টিনিউটির কথা। সেই নির্বাচন হয়েছে, কিন্তু সেগুলো কি বাংলাদেশের মানুষের অধিকারকে সুরক্ষা দিতে পেরেছে? সেগুলো কি বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পেরেছে? পারে নাই। এই কারণে শুধু নির্বাচন যা পুরনো ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না। নতুন ব্যবস্থার মধ্য দিয়ে সামনে নির্বাচন আয়োজন হলে নতুন ভাবে দেশ গড়ে উঠবে। বাংলাদেশের মানুষেরা সেই ৭১-এর মুক্তিযুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে দাবিতে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আমরা যে বৈষম্য বৃদ্ধির দাবিতে রাজপথে নেমেছিলাম, সেই দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকে শুধু জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা বলে। আমরা বাংলাদেশের আগে অনেক জেন্টলম্যান এগ্রিমেন্ট দেখেছি, এবং রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতা পেলে কতটুকু জেন্টলম্যান থাকে সেই পরীক্ষাগুলো অর্ধ শতাব্দীতে বাংলাদেশের মানুষ নিজের চোখে এটা পরখ করেছে। শেখ মুজিব ক্ষমতা পাওয়ার পরে বাকশাল করছে, সেসব তো আমাদের আলোচনা বলে গেছে। কিন্তু ৯০-তে যখন গণতন্ত্র ফিরে এলো, ফিরে আসার পরে তিনজনের রূপরেখা হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে, সে ব্যাপারে সবাই একমত। বিএনপি তখন ক্ষমতায় ৯৬-তে একতরফাভাবে নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়ার পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সর্বপ্রথম বিঘ্ন ঘটিয়েছে বিএনপি। ২০০১-এর শাসনামলের সময়টাতে যেহেতু টুকটাক মেজরিটি ছিল, চাইলেই তারা তাদের মতো করে সংবিধান পরিবর্তন করতে পারতেন। নিজের মতো করে ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করা হলো, যাতে নিজের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়। এই ধরনের জোচ্চুরির আচরণ নেওয়ার কারণে বাংলাদেশে ১/১১-এর মতো প্রেক্ষাপট তৈরি হয়েছে। অতএব আমরা বাংলাদেশের পুরনো দিনের শুধুমাত্র কথার কথা, জুলাই সনদের কাগজে দলিলে সেটা কাগজে বাদ হয়ে থাকবে, তেমন কোন জুলাই সনদ আমরা চাই না। আমরা জুলাই সনদ চাই যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর, এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। অনেকে বলেন পরবর্তী সংসদ সেটাকে বাস্তবায়ন করবে। আমরা তাদের কাছে বিনীতভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ, হাজারো মানুষ জীবনের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বিচার, সংস্কার এবং নির্বাচনের ম্যান্ডেট নিয়ে। এই সরকারের সময়টাতেই সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন শুরু করতে হবে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা সেই বিষয়গুলোতে কোনো বিঘ্ন না করে ধারাবাহিকতা বজায় রাখবেন, এটাই তাদের কর্তব্য। তাদের হাতে কখনোই সংস্কারের ভার আমরা ছেড়ে দিতে রাজি নই। অতএব ঐক্যবদ্ধ কমিশনের কাছে আহ্বান, সরকারের কাছে আহ্বান, অন্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান থাকবে, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে লিগ্যাল অর্ডার এলএফও করে তার ভিত্তিতেই গণপরিষদ নির্বাচন আয়োজন করে বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের যে সংগ্রামগুলো আছে
সেই সংগ্রামগুলোতে ইতিবাচক ধারা যুক্ত করতে, বাংলাদেশের গণতন্ত্রের পুনর্বঞ্চায়ন সম্পূর্ণ করতে আপনাদের সকলের কাছে আমরা আহ্বান রাখতে চাই।